নিজের জন্মদিন সেলিব্রেট করতে খুশি তার বন্ধুদের নিয়ে চলে যায় পাহাড়ে হাইকিং করতে, কিন্তু সেখানে যাওয়ার পর থেকেই তাদের সাথে ঘটতে থাকে একের পর এক ভয়ঙ্কর ঘটনা। তারা যেন আটকে যায় এক ভয়ানক মায়াজালে। একে একে তার সব বন্ধুরা মারা যাচ্ছিল। কোনো এক কালো শক্তি তাদেরকে ঘিরে ধরেছিল। হাজার চেষ্টা করেও তার ওই পাহাড়ি জঙ্গল থেকে বের হতে পারছিল না। তখনই সেখানে এসে উপস্থিত হয় খুশির বাবা। কিন্তু সে কি পারবে এই মায়াজালে ঘেরা অন্ধকার জঙ্গল থেকে তার মেয়েকে উদ্ধার করতে, নাকি শেষ পর্যন্ত সে নিজেও হবে ওই ভয়ঙ্কর কালো শক্তির শিকার? সেটাই দেখবো আজকের এই ইন্দোনেশিয়ান গল্প পেনকারিয়ান তেরাখিরে। চলুন তাহলে আর দেরি না করে মূল গল্প শুরু করা যাক। শুরুতেই আমাদেরকে একটা মেয়েকে দেখানো হয়। সে রাতে ঘুমিয়েছিল। হঠাৎ করেই সে কিছু অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করে। তার মনে হতে থাকে যে তার হাজবেন্ডকে কেউ তুলে নিয়ে যাচ্ছে, আর তখনই তার ঘুম ভেঙে যায়। সেই সময় সে তার মেয়ের রুম থেকে কিছু আওয়াজ পায়, তাই দ্রুত সেখানে চলে যায়। আর তখনই সে দেখতে পায় একজন বৃদ্ধ লোক তার মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এরপরই লোকটি তার কানের কাছে এসে বলতে থাকে হয় সে তাকে নিয়ে যাবে, না হলে তার মেয়েকে। যে কথা শুনে মেয়েটা তখন অনেক বেশি ভয় পেয়ে যায়। এখানে আমরা জানতে পারি তার নাম হলো সাদিয়া। পরবর্তী দৃশ্যে আমাদেরকে দেখানো হয় আজ সাদিয়ার মেয়ে খুশির জন্মদিন ছিল, যার জন্য রাতে সাদিয়া খুশির কাছে একটা কেক নিয়ে যায়, তাকে বার্থডে উইশ করে। গিফট হিসেবে সে খুশিকে একটা কম্পাস গিফট করে আর বলে যে এটা তার জন্য খুবই মূল্যবান। খুশি যেন সবসময় এটা তার কাছে রাখে। এবার দেখা যায় সাদিয়া অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে আর খুশিকে বলতে থাকে যে সে যেন তাকে ওয়াদা করে যে সে সবসময় নিজের খেয়াল রাখবে এবং তার বাবাকেও সামলে রাখবে। খুশি তখন তার মায়ের কাছে জিজ্ঞেস করে যে সে কান্না কেন করছে। সাদিয়া বলে যে তাকে এত বড় হয়ে যেতে দেখে সে একটু ইমোশনাল হয়ে পড়েছে, আর কিছু না। এরপরই সে খুশিকে ঘুম পাড়িয়ে দেয়। কিন্তু অনেক রাতে আমরা দেখতে পাই সাদিয়া বাসা থেকে বের হয়ে গেছে। সে একটা গাড়িতে করে সোরাঙ্গান নামের একটা পাহাড়ের পোস্টে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে সে যাওয়ার আগে কাউকেই কিছু জানায়নি। দৃশ্য চলে যায় সকালবেলা। দেখা যায় সাদিয়ার হাজবেন্ড করিম ঘুম থেকে উঠে বারান্দায় বসেছিল। তখনই খুশি তার কাছে আসে। সে তাকে তার জন্মদিনে উইশ করে। খুশি এরপর তার হাতে একটা কাগজ তুলে দেয় আর বলে যে এটা তার মা তাকে সকালে উঠে দেওয়ার জন্য বলেছিল। করিম যখন কাগজটি পড়ে তখন তাতে যা লেখা ছিল তা পড়ে সে আচমকা অনেক বেশি প্যানিক করতে শুরু করে। সে খুশির কাছে জিজ্ঞেস করে যে তার মা কোথায়, আর তার মা কাল রাতে বের হয়ে গেছে, সে কেন তাকে আটকায়নি। খুশি তো তখন এই কথা শুনে খুব কাঁদতে থাকে আর বলতে থাকে যে তার মায়ের যাওয়ার ব্যাপারে তো সে কিছুই জানে না। করিম তখনই সেখান থেকে বেরিয়ে পড়ে তার স্ত্রীকে খোঁজার উদ্দেশ্যে। সে তৎক্ষণাৎ সেই সেরাঙ্গান পাহাড়ের পোস্টে চলে আসে আর সেখানে সেই সাদিয়ার পাহাড়ে মিসিং হয়ে যাওয়ার কমপ্লেন করে। এই খবরটা তখন পুরো মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছিল। রেস্কিউ টিম সাথে সাথে সাদিয়াকে খুঁজে বের করতে লেগে পড়ে। তারা অনেক দিন ধরে রোজ পাহাড়ের চূড়ায় গিয়ে সাদিয়াকে খুঁজে বের করার চেষ্টা করতে থাকে, কিন্তু তাকে কোথাও খুঁজে পাচ্ছিল না তারা। শেষমেশ এবার তারা হাল ছেড়ে দেয় আর করিমকে জানানো হয় যে সাদিয়াকে আর হয়তো কখনোই খুঁজে পাওয়া যাবে না, কারণ এতদিন খোঁজাখুঁজি করার পরেও তারা সাদিয়া পর্যন্ত পৌঁছানোর তেমন কোনো কিছুই খুঁজে পায়নি। এ কথা শুনে করিম তখন অনেক বেশি রেগে যায়। সে সেখানে অনেক উত্তেজিত হয়ে পড়ে। রেস্কিউ টিমকে তার ওয়াইফকে খুঁজে বের করার জন্য জোর দিতে থাকে, কিন্তু তাদের তো করার কিছুই ছিল না। করিম তখন সেখানে বসে চিৎকার করে কান্নাকাটি করছিল। তার তো অনেক বেশি কষ্ট হচ্ছিল। এদিকে খুশির অবস্থাও অনেক খারাপ হয়ে যায়। এমনিতেই তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার উপরে তার বাবার অবস্থা এমন হয়েছে। মেয়েটা একেবারেই ভেঙে পড়ে। তবে ভাগ্যবশত সেখানে খুশির সাথে তার বাবার বন্ধুরা উপস্থিত ছিল। আমরা জানতে পারি করিমের 3 জন বন্ধু আছে। একজনের নাম আব্দুল্লাহ, আর একজনের নাম হাসান এবং আর একজনের হাবিব। এরা 3 জন মিলে তখন করিম এবং খুশি দুজনকেই শান্ত রাখার চেষ্টা করে। তো সেখানেই সাদিয়াকে খোঁজার সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর আমাদেরকে সেই ঘটনার থেকে 7 বছর পরের দৃশ্য দেখানো হয়। আমরা খুশিকে দেখতে পাই। তার বয়স এখন 17। সে এখন কলেজে পড়াশোনা করে আর তার বেশ কয়েকজন বন্ধু বান্ধব হয়েছে, ইভেন বয়ফ্রেন্ডও হয়েছে। তার ফ্রেন্ডের নাম হলো নাইমা, সিয়াম, রিয়াদ এবং সামিয়া, আর তার বয়ফ্রেন্ডের নাম হলো তামিম। আমরা দেখতে পাই তারা 6 জন মিলে জিমে গিয়েছে। সেখানে অনেকক্ষণ যাবত তারা ওয়ার্কআউট করে। ওয়ার্কআউট শেষে খুশি সবাইকে বলতে থাকে যে কালকে তার বার্থডে আর এই দিনে তারা সবাই মিলে একটা পাহাড়ে ট্রেকিং করতে যাবে। সবাই তখন এটা শুনে বলতে থাকে যে জন্মদিনে কে আবার পাহাড়ে ট্রেকিং এর জন্য যায়। খুশি বলে সে এমনটাই করতে চায়,
আর তাদের সবাইকে সেখান থেকে ফিরে আসার সময় সে তাদেরকে ট্রিট দিবে। ট্রিটের কথা শুনে তো সবাই খুশি হয়ে যায়। এরপর খুশি সবাইকে পরবর্তী দিন ভোরবেলাতেই ট্রেকিং এ যাওয়ার জন্য রেডি হয়ে থাকতে বলে। সেখান থেকে খুশি তার বয়ফ্রেন্ড তামিমের সাথে বাসায় চলে আসে। তামিম এখানে তাকে ড্রপ করে দেওয়ার জন্যই এসেছিল। তামিমকে বাই জানিয়ে খুশি তার বাড়ির গেটের সামনে আসে। তখনই দেখে তার বাবা অর্থাৎ করিম তখন বাইরেই বসে তার জন্য অপেক্ষা করছিল। এরপর তারা দুজন মিলে ডিনার করার জন্য বসে। তখন খুশি তার বাবাকে জানাতে থাকে যে কাল তারা সব বন্ধুরা মিলে শহরের বাইরে যাচ্ছে। করিম তখন জিজ্ঞেস করে তাই নাকি, তো তারা কোথায় যাচ্ছে? খুশি তখন নির্দিষ্টভাবে কোনো জায়গার নাম তাকে বলতে পারছিল না। সে শুধু তাকে এটাই বলে যে তারা একটা পাহাড়ে ট্রেকিং করতে যাবে আর সন্ধ্যার সময় বাসায় ফিরে আসবে। করিম আর তাকে এই বিষয় নিয়ে কিছুই বলে না, শুধু এটাই বলে যে জীবনে মজা করা ঠিক আছে, কিন্তু সে যেন নিজের দায়িত্বের কথা ভুলে না যায়, কখনো এমন কিছু না করে যাতে করে তার বাবার এবং তার নিজের সম্মানহানি হয়। অর্থাৎ খুশি যেহেতু ফ্রেন্ডের পাশাপাশি তার বয়ফ্রেন্ডের সাথেও শহরের বাইরে যাচ্ছে, এই জন্যই বাবা হিসেবে করিম তাকে নিজের দিকে খেয়াল রাখার জন্য বলে। কিন্তু আমরা বুঝতে পারি যে তাদের বাবা মেয়ের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। তারা একে অপরের সাথে নিজের ইমোশনগুলো ভালো করে শেয়ার করতে পারতো না। হয়তো সাদিয়ার চলে যাওয়ার পর থেকেই এমনটা হচ্ছে। এরপর দেখা যায় খুশি তার রুমে এসে কাল ট্রেকিং এর জন্য কি কি নিয়ে যাবে সেই সবকিছু গুছিয়ে নেয়। সাথে সাথে সে ব্যাগের মধ্যে তার মায়ের শেষ উপহারের ওই কম্পাসটিও নিয়ে নেয়। তখন খুশির আগের কিছু কথা মনে পড়ে যায়। তার মা সাদিয়া একদিন তাকে জানিয়েছিল যে সে তার বাবা অর্থাৎ করিমের সাথে পাহাড়ে হাইকিং করার জন্য যেত। সেখানে একবার করিম তাকে বিয়ের জন্য প্রপোজ করেছিল। পাহাড়ের সাথে তাদের অনেক ভালো মেমোরি আছে। খুশি যখন একটু বড় হবে তখন তারা পুরো ফ্যামিলি মিলে আবারও হাইকিং করতে যাবে। খুশি হাইকিং করার জন্য যে কোনো পাহাড় চুজ করতে পারে, কিন্তু সোরাঙ্গান পাহাড় বাদে। খুশি এই কথার মানে কখনো বুঝতে পারেনি। তাছাড়া শেষবার তার মা তো এই পাহাড়েই গিয়েছিল। এইসব কথা ভাবার পরেই খুশির চোখ পড়ে তাদের ফ্যামিলি পিকচারের উপর, যেখানে খুশি তার মা এবং বাবার সাথে একটা ছবি তুলেছিল। কিন্তু সে তখন সেই ছবিটা থেকে তার এবং তার মায়ের অংশটা কেটে তার পার্সের মধ্যে রেখে দেয়। এ থেকে বোঝা যায় সে তার বাবার থেকে কতটা দূরে চলে গেছে। এরপর ভোরবেলায় আমাদেরকে দেখানো হয় করিম দরজা খুলে সেখানে খুশিকে জন্মদিনের সারপ্রাইজ করার জন্য তার বন্ধুরা এসেছিল। করিমের তখন মনে পড়ে যে আজ তো তার মেয়ের জন্মদিন ছিল, কিন্তু এই দিনেই যেহেতু সাদিয়া নিখোঁজ হয়ে গিয়েছিল তাই করিম কখনোই এই দিনের কথা মনে রাখতে চায় না। তো বন্ধুরা সবাই মিলে খুশিকে জন্মদিনে উইশ করে। মোমবাতি নিভানোর আগে খুশি তখন মন থেকে একটা দোয়া করে, আর এরপরই সে তার বাবাকে বিদায় জানিয়ে বন্ধুদের সাথে হাইকিং করার জন্য বেরিয়ে পড়ে। তবে তার চলে যাওয়ার পর করিমের অনেক বেশি অনুশোচনা বোধ হচ্ছিল, কারণ সে তার মেয়ের জন্মদিনের কথাই ভুলে গিয়েছে। তাছাড়া সে তখন খুশির রুমে গিয়ে দেখে ফ্যামিলি পিকচারের থেকে তার ছবিটা আলাদা করে রাখা। এটা দেখে তার খুবই খারাপ লাগে। এরপর কিছু একটা ভেবে সে তখনই তার বন্ধুদেরকে কল করে আর তার জন্য একটা কাজ করতে বলে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে পরবর্তী দিন সকালের দৃশ্য দেখানো হয়। তারা 6 জন বন্ধু মিলে পাহাড়ের চেক পয়েন্টে পৌঁছে গেছে। এখন এখান থেকেই তারা হাইকিং শুরু করবে। কিন্তু আমরা দেখতে পাই তারা 6 জন এসেছিল সোরাঙ্গান পাহাড়ে হাইকিং করার জন্য, যেখানে আসতে খুশিকে মানা করা হয়েছিল। কিন্তু যেহেতু তার মা এই পাহাড়ের মধ্যেই হারিয়ে গিয়েছিল, তাই খুশি তার মাকে অনুভব করার জন্য জন্মদিনের দিন এখানে আসবে বলে ঠিক করে। কিন্তু এই ব্যাপারে সে তার বাবাকে কিছুই জানায়নি, কারণ তার বাবা এই পাহাড়ের কথা শুনলে তাকে কখনোই আসতে দিত না। তো পাহাড়ে গিয়ে তারা প্রথমে একটা ঝর্ণার কাছে যায়। বন্ধুরা সবাই মিলে ঝর্ণার পানিতে বেশ মজা করতে শুরু করে, কিন্তু সেখানে পাশেই যে একটা ওয়ার্নিং সাইন দেয়া ছিল সেটা তারা দেখতে পায় না, কারণ সেটা ময়লার মধ্যে পড়েছিল। আর সেখানে লেখা ছিল কোনো মানুষের এই ঝর্ণাতে গোসল করা একেবারেই নিষিদ্ধ। তারা ওই বোর্ডটা না দেখার কারণে নিজেদের মতোই মজা করতে থাকে। তাছাড়া তাদের সাথে রহমত নামের একজন লোকাল গাইড ছিল, যাকে কিনা তারা পাহাড়ের মধ্যে গিয়েই পেয়েছিল। সেও তাদেরকে ঝর্ণাটা নিষিদ্ধ হওয়ার ব্যাপারে কিছুই জানায় না। এদিকে আমাদেরকে দেখানো হয় করিমের বন্ধুরা তখন করিমের বাসায় আসে। করিম আজ রাতে খুশিকে তার জন্মদিনে সারপ্রাইজ করার জন্য পুরো বাড়ি সাজিয়ে রেখেছিল আর তার বন্ধুদেরকে সবার জন্য খাবার কিনে আনতে বলেছিল। কিন্তু তারা গিয়ে দেখে করিম পুরো বাড়িটা কালারফুল বেলুন দিয়ে সাজিয়েছে। এমন মনে হচ্ছে যে কোনো 10 বছরের বাচ্চার জন্মদিন পালন করা হচ্ছে। করিম এরকম কখনোই কিছু করেনি, আর তার সাথে খুশির কমিউনিকেশনও তেমন হতো না, তাই সে একদমই জানতো না যে খুশির কোন জিনিসটা পছন্দ হবে। তবে তারপরেও সে তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে। তখন আমাদের আবারও খুশিদেরকে দেখানো হয়। পাহাড়ে তখন অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছিল। সবাই পাহাড়ের মাঝামাঝি জায়গায় বসেছিল, কারণ তাদের দুজন বন্ধু রিয়াদ এবং সামিয়া তাদের পাহাড়ের উপরে ওঠার পথে আলাদা হয়ে যায়।
তাই তারা এখানে বসেই তাদের দুজনের আসার জন্য অপেক্ষা করতে থাকে। তবে বাকি দুজন বন্ধু নাইমা এবং সিয়াম অনেক বেশি অধৈর্য হয়ে যায়। তারা বলতে থাকে যে তাদের এখানে ওয়েট করার কোনোই মানে হয় না। তারা দুজনেই ব্লগার ছিল, এজন্য বলতে থাকে যে তারা সামনে এগোতে থাকুক। সামিয়া এবং রিয়াদ নিশ্চয়ই খুঁজতে খুঁজতে তাদের কাছে চলে আসবে। খুশি আর তামিম প্রথমে তাদের কোনো কথাই মানতে চায় না, কিন্তু এই লোকাল লোকটি অর্থাৎ রহমত সে তাদেরকে বলতে থাকে যে সামনেই খাবারের একটা দোকান রয়েছে, তারা সেখানে বসেই বাকি দুজনের আসার জন্য অপেক্ষা করবে। সিয়াম আর নাইমা তো তার কথা শুনে তার পেছন পেছন হাঁটতে শুরু করে। আর কোনো উপায় না থাকার কারণে খুশি আর তামিমও তাদের সাথে যেতে থাকে। এদিকে তখন সামিয়া এবং রিয়াদকে দেখা যায় তারা জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ফেলেছিল। দুজনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে, তখনই তারা তাদের আশেপাশে কোনো কিছু নড়তে দেখতে পায়। এতেই তো দুজনে বেশ ভয় পেয়ে যায়। তখনই দেখা যায় একটা বৃদ্ধ লোক তাদের সামনে আসে আর জিজ্ঞেস করতে থাকে যে তারা এখানে কি করছে। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে আবারও খুশি এবং তামিমকে দেখানো হয়। তারা রহমত, নাইমা এবং সিয়ামকে ফলো করছিল, কিন্তু হঠাৎ করে তারা তাদের থেকে আলাদা হয়ে যায়। তাছাড়া তামিম একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে। সে দেখে যে তার ঘড়ি দেখাচ্ছে যে তারা মাত্র 11 কিলোমিটার পথ হেঁটেছে, কিন্তু তারা তো অনেক পথ অলরেডি হেঁটে ফেলেছে। তবে এটা নিয়ে অত মাথা না ঘামিয়ে তারা সামনে এগিয়ে যেতে থাকে আর বাকিদেরকে খোঁজার চেষ্টা করতে থাকে। আমাদেরকে সিয়াম এবং নাইমাকে দেখানো হয় তারা অনেক দূর এগিয়ে গিয়েছিল। তখন হঠাৎ করেই দুজনে খেয়াল করে যে রহমত সেখান থেকে মিসিং। তাছাড়া তারা তখন খুশি এবং তামিমকেও তাদের সাথে দেখতে পাচ্ছিল না। সামনে কোথায় এগিয়ে যাবে এই ব্যাপারেও তাদের কিছু জানা ছিল না। তাই তারা দুজনেই তখন অনেক ঘাবড়ে যায়। সে সময় নাইমা হঠাৎ করেই বলতে থাকে যে তার নেচার কল এসেছে। সিয়াম বলে ঠিক আছে, সে গাছের পেছনে যাক, সেখানেই সে তার কাজ সেরে আসুক। নাইমার তো একটু ভয় ভয় লাগছিল, কিন্তু তবুও সে সিয়ামের সাথে কথা বলতে বলতে গাছের পেছনে যায়। এদিকে সিয়াম একা দাঁড়িয়েছিল, তো একটু পরেই তার কাছে নাইমা ফিরে আসে। তাছাড়া রহমতও সেখানে চলে এসেছিল। সিয়াম তখন তাদের দুজনকে সাথে নিয়ে সামনে এগোতে থাকে। তবে আমরা দেখতে পাই সিয়ামের সাথে যে মেয়েটি ছিল সে নাইমার মতো দেখতে হলেও সেটা নাইমা ছিল না, তার চোখগুলো একদম কালো হয়ে গিয়েছিল। তখন আমাদেরকে আসল নাইমাকে দেখানো হয়। সে এখন ওই গাছের পেছনেই ছিল আর একা একা সিয়াম সেখানে দাঁড়িয়ে আছে ভেবে তার সাথে কথা বলছিল। কিন্তু এরপর যখন সে ফিরে আসে তখন দেখে সেখানে তো কেউ নেই। এটা দেখে নাইমা ভীষণ ভয় পেয়ে যায়। তখনই হঠাৎ করে সে তার পেছনে একটা বৃদ্ধ লোককে দেখতে পায় যার চোখও ছিল সম্পূর্ণ কালো। তাকে দেখে নাইমা ভয়ে দৌড়াতে শুরু করে, কিন্তু মাঝপথে গিয়ে সে বুঝতে পারে সে তার ফোন সেখানেই ফেলে এসেছে। তাই সে সাহস করে আবারও সেই জায়গায় ফেরত যায়। তবে বৃদ্ধ লোকটি তখনও সেখানেই ছিল। নাইমা তার থেকে পালাতে যাবে তখনই সে একটা গর্তের মধ্যে পড়ে যায়। অন্যদিকে তখন আমাদেরকে করিমকে দেখানো হয়। সে তার বাসায় ছিল। তখন তার ফোনে একটা অন্য নাম্বার থেকে কল আসে। এরপর তাকে একটা ভয়ঙ্কর খবর জানানো হয়। তাকে জানানো হয় যে তার মেয়ে অর্থাৎ খুশি সুরাঙ্গান পাহাড়ে হাইকিং করতে এসে মিসিং হয়ে গেছে। এখনো পর্যন্ত খুশি এবং তার বন্ধুরা চেক পয়েন্টে ফিরে আসেনি। এই কথা শুনে করিম যেন সেখানেই থমকে যায়। সে কষ্টে চিৎকার করতে শুরু করে। তার বন্ধুরা তখন সেখানেই ছিল। সে তার বন্ধুদেরকে বলতে থাকে যে তার মেয়ে তার সাথে মিথ্যা কথা বলেছে। সে তার বন্ধুদেরকে নিয়ে সোরাঙ্গান পাহাড়ে হাইকিং করতে গেছে। বাকিরাও তখন এই কথা শুনে অনেক চিন্তিত হয়ে যায়। তাই তারা আর এক মুহূর্ত দেরি না করে গাড়ি নিয়ে তখনই সোরাঙ্গান পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেখানে গেলে তাদেরকে কিছু সময়ের জন্য অপেক্ষা করতে বলা হয়। গাড়িতে যখন করিম এবং তার বন্ধুরা ঘুমিয়ে পড়েছিল তখন করিম একটা স্বপ্ন দেখতে থাকে যেখানে তার সামনে একটা লোক ছিল আর সে তাকে বারবার তার সাথে যাওয়ার জন্য বলছে। তবে করিম তার কোনো কথাই শুনছে না। তাছাড়া তখন সেখানে সেই অদ্ভুত দেখতে বৃদ্ধ লোকটাও উপস্থিত ছিল। এদিকে ভোরবেলা পর্যন্ত যখন খুশি আর তার বন্ধুরা ফিরে আসে না তখন সেখানেই রেস্কিউ টিম চলে আসে। এই টিমের লিডার সেই ছিল যে কিনা 7 বছর আগে সাদিয়াকে খোঁজার কাজ করেছিল। সে এসে করিম এবং তার বন্ধুদেরকে জাগিয়ে দেয়। তারা সবাই মিলে তখন সামিয়া এবং রিয়াদের সাথে দেখা করে, কারণ তারাই একমাত্র জঙ্গল থেকে ফিরে আসতে পেরেছিল। তারা তখন জানাতে থাকে যে তারা প্রথমে ঝর্ণায় গিয়েছিল, তারপর তারা যখন পাহাড়ের উপর দিকে উঠবে তখন তারা দুজন বাকিদের কাছ থেকে আলাদা হয়ে যায়। এরপর তারা ফিরে আসার পথই খুঁজে পাচ্ছিল না, কিন্তু তখন তাদের এই বৃদ্ধ আঙ্কেলের সাথে দেখা হয়ে যায়। সে তাদেরকে পথ দেখিয়ে নিচে নিয়ে আসে। যে আঙ্কেল তাদেরকে নিচে নিয়ে এসেছিল সে এখানকার লোকাল ছিল। তাদের সব কথাবার্তা শুনে রেস্কিউ টিমের লিডার সালাম তাদেরকে বলে যে তারা ওই ঝর্ণায় কেন গিয়েছিল। তারা কি জানতো না যে ওই ঝর্ণায় কারো যাওয়া নিষেধ? সামিয়া জানায় যে না, এমন কোনো কিছু তো তাদের জানা ছিল না। তাছাড়া তাদের সাথে রহমত নামের লোকাল যে ছেলেটা গাইড হিসেবে ছিল সেও তো কিছু বলেনি। এরপর দেখানো হয় সালাম তার বাকি দলের মেম্বারদেরকে নিয়ে পাহাড়ে ওঠার জন্য প্রস্তুতি নেয়। যাওয়ার আগে সে করিমের সাথে দেখা করে আর বলে যে তারা পাহাড়ে যাচ্ছে, কিন্তু তাদের সাথে তারা করিমকে নিতে পারবে না, কারণ পাহাড়ের পথ আরো বেশি দুর্গম হয়ে গেছে। করিম এখানেই থাকুক,
সে তাকে ওয়াদা করছে যে যে করেই হোক সে খুশিকে খুঁজে বের করবে। সে জানে করিমের জন্য চিন্তামুক্ত থাকা সহজ না। তাছাড়া এই পাহাড়ে অনেকে হারিয়ে গেছে। এই যেমন তারা যে চায়ের দোকানে বসেছিল, সেই চায়ের দোকানের মহিলার ভাই এই পাহাড়ে হারিয়ে গিয়েছিল। তাকে তারা কখনোই খুঁজে বের করতে পারেনি। তো করিমকে কোনোভাবে বুঝিয়ে তারা পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। প্রথমে তারা সেই ঝর্ণার কাছে পৌঁছে যায়। এরপর তারা আশেপাশে খুঁজতে থাকে। দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে সিয়ামকে দেখানো হয়। সে তখন নকল নাইমা এবং রহমতের সাথে ছিল। কিন্তু আমরা দেখতে পাই এদিকে সবার জন্য আজ হলো পরবর্তী দিন। তবে এখানে সিয়াম এবং বাকি সবার জন্য এখনো তারা ওই দিনের রাতেই অবস্থান করছে। তাদের জন্য সময় একদমই ধীরে ধীরে চলছে। এর থেকে বোঝাই যায় তারা কোনো সুপার ন্যাচারাল কর্মকাণ্ডে ফেসে গেছে। রহমত তাদের দুজনকে তখন একটা দোকানে নিয়ে যায়। তারা যখন সেই দোকানে যায় তখন সিয়াম খেয়াল করে যে সেখানে আরো কিছু মানুষ রয়েছে। তাছাড়া একজন বৃদ্ধ মহিলা সবার জন্য খাবার রান্না করছে। খাবারগুলো দেখে সিয়ামের কাছে অনেক বেশি সুস্বাদু বলে মনে হয়। সে তখন এক বাটি খাবার নিয়ে খেতে শুরু করে। পাশ থেকে রহমত এবং নাইমাও তাকে খাওয়ার জন্য উৎসাহ দিতে থাকে। কিন্তু খাবার খাওয়ার এক পর্যায়ে সিয়াম লক্ষ্য করে যে সে আসলে কোনো সুস্বাদু খাবার খাচ্ছিল না। সে তো যোগ কেঁচো এ ধরনের বিচ্ছিরি পোকা খাচ্ছিল। তাছাড়া সেখানে থাকা বাকি সবাইও তখন এই পোকাই খাচ্ছিল। এগুলো দেখা মাত্রই সিয়াম তার মুখ থেকে খাবার ফেলে দিতে শুরু করে। কিন্তু তখনই নকল নাইমা, রহমত এবং সেই দোকানের মালিক মিলে তাকে জোর করে পোকাগুলো খাওয়াতে থাকে। এক পর্যায়ে মহিলাটি সিয়ামের মুখের মধ্যে পুরো হাতই ঢুকিয়ে দেয়, যার জন্য সিয়ামের গাল থেকে রক্ত বের হতে শুরু করে। অন্যদিকে তখন আমাদেরকে তামিম এবং খুশিকে দেখানো হয়। অনেক দূর হাঁটা চলা করে তারা দেখে তাদের ঘড়িতে এখনো এটাই বলছে যে তারা বেশি কিলোমিটার যেতে পারেনি। তাছাড়া তাদেরও মনে হতে থাকে যে তারা এক জায়গাতেই বারবার ঘুরছে। তাই তখন খুশি তামিমকে বলতে থাকে যে তার বাবা মা তাকে অনেক আগেই বলেছিল যে এই জঙ্গলের মধ্যে যদি তারা কখনো হারিয়ে যায় আর তাদের মনে হয় যে তারা এক জায়গায় ঘুরপাক খাচ্ছে, তাহলে যেন তারা থেমে যায় এবং সাহায্য আসার জন্য অপেক্ষা করে। তামিমও তার কথা মতো সেখানেই বসে পড়ে। তাদের কাছে দুটো হেডলাইট ছিল, তারা সেটা মাথায় পরে নেয়। তামিম তো এদিক ওদিক নজর রাখতে থাকে। তখনই তাদের সামনে একজন মহিলাকে দেখা যায়। তারা দুজন মিলে সেই সময় সাহায্যের জন্য তাকেই ফলো করতে থাকে। কিন্তু মহিলাটা এক পর্যায়ে তাদের দিকে তাকায়। তার চোখগুলো তখন সম্পূর্ণ কালো ছিল, যা দেখে তামিম আর খুশি তো প্রচন্ড ভয় পায় আর কোনো মতে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। এরপর আমাদেরকে দেখানো হয় সামিয়া এবং রিয়াদের বাবা মা এসে সেখান থেকে তাদেরকে নিয়ে যায়। আর করিম তার বন্ধুদের সাথে মিলে সেখানেই ছিল। অতিরিক্ত চিন্তার কারণে সে খাওয়া দাওয়া একদম ছেড়ে দিয়েছিল। তাই তার বন্ধুরা তাকে চায়ের দোকানে বসে কিছু খেয়ে নিতে বলে। তবে তখন সেই চায়ের দোকানের মালিক মেয়েটি খাওয়ার কথা শুনে বলতে থাকে যে বা যারা ওই খাবার খেয়েছে তারা সবাই পরবর্তীতে তাদের খাবার হয়ে গেছে। তারা তো কেউ এই কথার মানে বুঝতে পারছিল না। মহিলাটা তখন বেরিয়ে আসে আর তাদেরকে বলতে থাকে যে তার ছোট ভাই আগের বছর এই পাহাড়ের উপর ভলেন্টিয়ারি করার জন্য গিয়েছিল, কিন্তু সেখানে সে হারিয়ে যায়। এরপর হঠাৎ করে একদিন সে ফিরেও আসে, কিন্তু তার আচরণ একদমই পাল্টে গিয়েছিল। মহিলাটার বাবা, অর্থাৎ যে কিনা সামিয়া এবং রিয়াদকে পাহাড়ের চেক পয়েন্টে আসতে সাহায্য করেছিল, সে একজন শামানও ছিল। সে যখন তার ছেলে রহমতের আচরণ দেখে তখন সে বুঝতে পারে যে তার ছেলে নিশ্চয়ই পাহাড়ের উপর গিয়ে কোনো কিছু খেয়েছিল। কিন্তু সে কিছু করবে এর আগেই রহমত আবারও সেই পাহাড়ে ফিরে যায়। এরপর আর তাকে কখনো খুঁজে পাওয়া যায় না। অর্থাৎ নাইমাদের সাথে যেই রহমত ছিল এটা সেই রহমতই। তো এরপর আমাদেরকে পরবর্তী দিন সকালের দৃশ্য দেখানো হয়। রেস্কিউ টিম আবারও পাহাড়ের উপর গিয়ে খুঁজতে শুরু করে। এবার তারা একটা গর্তের মধ্যে নাইমার লাশ পড়ে থাকতে দেখে। তারা সাথে সাথে লাশটা নিয়ে চেক পয়েন্টে ফিরে আসে। নাইমার বাবা মাকে খবর দেওয়া হয়। তারা তো অনেক বেশি ভেঙে পড়েছিল। এদিকে এই খবর পেয়ে করিমও অনেক ভেঙে পড়ে। সে একটা কোনায় গিয়ে কান্না করতে থাকে আর বারবার সাদিয়ার কথা মনে করতে থাকে। সে সাদিয়াকে উদ্দেশ্য করে বলতে থাকে যে সে যদি এখনো এই পাহাড়ের মধ্যে কোথাও থেকে থাকে তাহলে সে যেন তাদের মেয়েকে প্রোটেক্ট করে। এই বলে সে কাঁদতে থাকে। তখনই সেখানে তার আরেকজন বন্ধু হাসান চলে আসে। সে কাজের জন্যই আগের দিন এখানে আসতে পারেনি, তাই যখনই সুযোগ পেয়েছে এখানে করিমকে ইমোশনাল সাপোর্ট দেওয়ার জন্য সে চলে এসেছে। সে করিমকে চিন্তা করতে মানা করতে বলে আর বলতে থাকে যে তার মেয়ে ছোটবেলা থেকেই পাহাড়ের সার্ভাইভাল নিয়মগুলো শিখে বড় হয়েছে, কারণ তার বাবা মা দুজনই হাইকিং এ সেরা ছিল। তাই সে বলতে থাকে খুশির জন্য তোমার চিন্তা করতে হবে না, সে নিশ্চয়ই কোথাও সুরক্ষিত আছে। করিম তখন তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর এরপরে একটু হালকা হয়। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে খুশি এবং তামিমকে দেখানো হয়। অনেকক্ষণ ধরে তারা একটা জায়গাতে বসেছিল। তখন তারা খেয়াল করে যে তাদের পানির বোতলে পানি শেষ হয়ে গেছে। এজন্য তারা কোথাও কোনো পানি পাওয়া যায় নাকি সেটা খুঁজতে শুরু করে। কিছু দূর গিয়ে তারা ভালো পানিও খুঁজে পায় আর সেটা খেয়ে নিতে থাকে। কিন্তু তখন হঠাৎ করে খুশি সামনে থেকে মানুষের আওয়াজ শুনতে পায়। তাই সে তখনই তামিমকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। সেখানে তারা সেই দোকানটা খুঁজে পায় যার মধ্যে কিনা নাইমা এবং সিয়ামও উপস্থিত ছিল। তারা দুজন মিলে খাবার খাচ্ছিল আর তাদের দুজনকেও খাবার খেতে বলছিল।
তামিমের অনেক বেশি খিদা লেগে গিয়েছিল, তাই সে খাবার খাবে বলে ঠিক করে। কিন্তু তখন খুশির কাছে এগুলো একদমই ঠিক মনে হচ্ছিল না। তাছাড়া সে তামিমকে বলে যে তার বাবা মা বলেছে পাহাড়ে হাইকিং এর সময় তারা যেন কখনোই অপরিচিত মানুষের কাছ থেকে কিচ্ছু না খায়। তখন তামিম বলে যে তার অনেক বেশি খিদা পেয়েছে, সে অল্প একটু খাবে। কিন্তু তখনই খুশি দেখতে পায় তারা কোনো সুস্বাদু খাবার খাচ্ছিল না, তারা মরা সাপ কেঁচো এগুলো খাচ্ছিল। এটা দেখতে পাওয়া মাত্রই খুশি তামিমের হাত ধরে তাকে সেখান থেকে নিয়ে দৌড়ে বেরিয়ে আসে। খুশি তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। সে তখন তামিমকে জড়িয়ে ধরে বলতে থাকে যে এই জায়গাটা একদমই ঠিক না, এটা খুবই ভয়ঙ্কর একটা জায়গা। নাইমা এবং সিয়ামের সাথেও হয়তো খারাপ কিছুই হয়েছে। তামিম তখন তাকে শান্ত করার চেষ্টা করে। খুশি তাকে জড়িয়ে ধরে তার বাবার উদ্দেশ্যে ক্ষমা চাইতে থাকে, কারণ সে তার কথা না শুনে এখানে এসেছে, এখন এভাবে ফেঁসেও গেছে। এদিকে দেখানো হয় বাইরের সবার জন্য আজ তাদেরকে খোঁজাখুঁজির তৃতীয় দিন হয়ে গেছে। আজ রেস্কিউ টিম সেই দোকানটা খুঁজে পায় যার মধ্যে সিয়ামের পচে যাওয়া লাশ পড়েছিল। রেস্কিউ টিম তার লাশ দেখে বুঝে যায় যে সিয়াম আরো 2-3 দিন আগেই মারা গেছে। তারা লাশ তখন সেখান থেকে চেক পয়েন্টে নিয়ে আসে। সিয়ামের মা বাবা এটা দেখে তো অনেক কান্নাকাটি করতে থাকে। এদিকে দেখানো হয় রেস্কিউ টিমের হেড সালাম সেখানে করিমদের কাছে আসে। তারা 4 জন বন্ধু মিলে তাকে বলতে থাকে যে তারা এভাবে চেষ্টা করে তো দেখলো, কিন্তু এখন তাদের অন্যভাবে চেষ্টা করা উচিত। এই গ্রামে একজন লোকাল শামান আছে, তারা চাইলে তার সাথে কথা বলে বাচ্চাগুলোকে খুঁজে বের করার চেষ্টা করতে পারে। কিন্তু সালাম কিছুতেই এতে রাজি হয় না। সে বলতে থাকে যে তাদের এসব কথার কোনো ভিত্তি নেই, তারা সেভাবেই চেষ্টা করবে যেভাবে করার জন্য তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। কিন্তু করিমার কোনোভাবেই সাদিয়ার মতো তার মেয়েকে হারাতে চাচ্ছিল না, তাই সে তখন তার বন্ধুদেরকে বলে যে সে নিজে পাহাড়ে যাবে। তার বন্ধুরা তাকে এটা করতে বারণ করে, কিন্তু করিম তো একদমই মানতে চায় না। তখন তারা সবাই মিলে কাউকে কিছু না জানিয়ে পাহাড়ে চলে যায়। তখন আমাদের আবারও খুশি এবং তামিমকে দেখানো হয় তার একটা জায়গায় আগুন জ্বালিয়ে বসেছিল। তখন খুশি তার বাবাকে মেসেজ পাঠানোর চেষ্টা করে। তামিম তখন তাকে জিজ্ঞেস করে সে তার বাবাকে কেন মেসেজ পাঠানোর চেষ্টা করছে। তখন খুশি বলতে থাকে যে এখন তো সিগন্যাল নেই, মেসেজ তার বাবার কাছে পৌঁছাবে না। কিন্তু যদি কখনো সিগন্যাল আসে আর মেসেজ পৌঁছে যায় তাহলে তার বাবার কাছে তার ক্ষমা চাওয়াটা হয়ে যাবে, কারণ সে তার কথা না শুনেই এখানে চলে এসেছে। সে আরো বলতে থাকে যে সে তার বাবাকে ইচ্ছে করেই জানায়নি যে সেই পাহাড়ে হাইকিং করার জন্য আসছে। তার বাবা এবং মা দুজনই ছোটবেলা থেকে তাকে এই পাহাড়ে আসার জন্য মানা করেছিল। তাছাড়া তার মা এই পাহাড়েই 7 বছর আগে হারিয়ে গিয়েছিল। কিন্তু এত কিছুর পর তাদের মানা করা সত্ত্বেও খুশি এখানে এসেছে, কারণ সে এখানে এসে তার মাকে একটু অনুভব করতে চেয়েছিল। সে ভেবেছিল এখানে এসে যদি তার মায়ের সাথে এক মুহূর্তের জন্য তার দেখা হয়ে যায় তাহলেই সেটা তার জন্য অনেক। এটা বলেই সে কাঁদতে শুরু করে। তামিম তখন তাকে জড়িয়ে ধরে আর শান্ত করার চেষ্টা করে। খুশি বলে যে সে তার মাকে অনেক বেশি মিস করে, সে তার পরিবার আগে যেমন ছিল সেটাকেও অনেক মিস করে। তামিম তখন তাকে সান্ত্বনা দিতে থাকে আর বলতে থাকে যে তাদেরকে সবসময় পজিটিভ থাকতে হবে, তারা নিশ্চয়ই এখান থেকে বেরোতে পারবে। এদিকে তখন আমাদেরকে করিম এবং তার বন্ধুদেরকে দেখানো হয় তারা পাহাড়ে গিয়ে রাত হয়ে গেলে সেখানেই ক্যাম্পিং করে। আগুন জ্বালিয়ে 4 বন্ধু সেখানে বসেছিল। তখন তারা করিমের কাছে জিজ্ঞেস করে যে তারা কখনোই তার কাছে জানতে চায়নি যে সাদিয়া কিভাবে চলে গেছে, কিন্তু তাদের এখন জানতে ইচ্ছে করছে। সে কি তাদের বলবে? করিম তখন তাদেরকে সাদিয়ার লিখে যাওয়া শেষ চিঠিটা দেখায়। সেখান থেকে আমরা জানতে পারি যে সাদিয়া আর করিম একবার এই পাহাড়ে এসেছিল, কিন্তু এখান থেকে ফিরে আসার পরে তারা দুজনই প্রতিদিন ভয়ঙ্কর স্বপ্ন দেখতে শুরু করে। সাদিয়া প্রতিদিন দেখতো যে কেউ করিমকে তার থেকে দূরে নিয়ে যাচ্ছে, কিন্তু এই স্বপ্ন ধীরে ধীরে বাস্তব লাগতে শুরু করে। সে একদিন দেখে সেই ভয়ঙ্কর বৃদ্ধ লোকটা তাদের মেয়ে খুশির রুমে চলে গেছে, আর সেখানে গিয়ে সাদিয়াকে বলছে যে যদি সে তার সাথে না যায় তাহলে সে খুশিকে তার সাথে নিয়ে যাবে। সাদিয়া তো এটা কোনোভাবেই হতে দিতে পারতো না, এর জন্য সে খুশি বা করিমের ক্ষতি হওয়ার আগে নিজেই এই পাহাড়ে চলে আসে। এই সব কিছু জানিয়ে করিম বলতে থাকে যে সাদিয়া যেদিন থেকে চলে গিয়েছিল তারপর থেকে সে আর কোনো খারাপ স্বপ্ন দেখেনি। সাদিয়া আসলে তাদেরকে বাঁচানোর জন্যই নিজেকে স্যাক্রিফাইস করেছিল, আর এখন হয়তো তার মেয়েও ওই মায়াজালে ফেসে গেছে। সে তার মেয়েকে ওয়াদা করেছিল যে সে তাকে নিয়ে পাহাড়ে তার জন্মদিনে হাইকিং করতে যাবে, কিন্তু তাকে হারানোর ভয়ে সে কখনোই এমনটা করেনি, ওয়াদাও পূরণ করতে পারেনি। এসব শুনে তখন তার বন্ধুরা তাকে আশ্বাস দেয় আর বলে যে তারা নিশ্চয়ই একদিন সবাই মিলে খুশিকে নিয়ে হাইকিং করতে যাবে। তো এরপরই তারা ঘুমিয়ে পড়ে। আমাদেরকে তখন খুশি আর তামিমকে দেখানো হয় তারা দুজন সেখানে বসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। তখনই হঠাৎ করে খুশির কাছে তার মা সাদিয়া আসে আর তার মাথায় হাত বুলিয়ে দিয়ে গান গাইতে থাকে। খুশির যখন ঘুম ভেঙে যায় তখন সাদিয়া সেখান থেকে উঠে চলে যাচ্ছিল। এটা দেখে তো খুশিও তার পেছন পেছন যায়।
আর তাকে বারবার মা বলে ডাকতে থাকে। কিছু দূর যাওয়ার পরই সাদিয়া পেছন ফিরে তাকায়। তখনই খুশি তাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। সে কাঁদতে কাঁদতে বলতে থাকে যে সে এতদিন কোথায় ছিল, তাকে সে কত বেশি মিস করেছে, তাকে একবার দেখার জন্য কতটা ছটফট করেছে, সে কেন তাকে ছেড়ে চলে গেছে। সাদিয়া তখন তাকে বলে যে এখন সে চলে এসেছে, সে কি তার সাথে তার জায়গায় যাবে, সেখানে তারা আজীবন একসাথে থাকবে। খুশিও তখন তার মায়ের সাথেই যেতে থাকে। এদিকে তামিমের হঠাৎ করেই ঘুম ভেঙে যায়। সে যখন দেখে তার পাশে খুশি নেই, তখন সে খুশিকে খুঁজতে শুরু করে। তাকে খুঁজতে খুঁজতে সে একটা গ্রামে চলে এসেছিল, যেখানে অনেক মানুষ ছিল, কিন্তু তাদের সাথে কথা বলতে গেলে তারা কেউই তামিমের সাথে কোনো কথা বলছিল না। এসব তার কাছে অদ্ভুত লাগলেও সে তেমন কিছুই বলে না। এভাবেই কিছু দূর গিয়ে সে তখন খুশিকে খুঁজে পায়, কিন্তু খুশি তার মায়ের সাথে ছিল আর তার মা তাকে খাবার খাইয়ে দিচ্ছিল। সেও খুব মজা করে খাবার খাচ্ছিল। তামিম সেখানে গেলে খুশি তাকেও তার মায়ের হাতের খাবার খেতে বলে, কিন্তু তামিম খুশিকে বলতে থাকে যে সেই তো তাকে একটু আগে বলেছিল যে কারো হাতে কোনো খাবার না খেতে, কিন্তু খুশি তাকে বলে যে এটা তো তার মা, তার হাতে খাবার খেলে কিছুই হবে না। এ কথা বলার পর সাদিয়া তখন একটু খাবার তামিমকেও খাইয়ে দেয়, কিন্তু তখনই তামিম সেখানে ভয়ঙ্কর সেই বৃদ্ধ লোকটিকে দেখে। তাছাড়া সাদিয়া সহ সেখানে থাকা সবার চোখ পুরোপুরি কালো হয়ে গিয়েছিল। এটা দেখেই তখন তামিম খুশির হাত ধরে তাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে, কিন্তু খুশি তো তার সাথে একদমই যেতে চায় না। সে তাকে বলতে থাকে যে সে তার মায়ের সাথে থাকবে, সে কোথাও যাবে না। তামিম তখন তাকে বোঝানোর চেষ্টা করে যে তার মা আর বেঁচে নেই। খুশি তো তার কথা এক পর্যায়ে মেনেও নিচ্ছিল, কিন্তু তখনই সেখানে সেই বৃদ্ধ লোকটা চলে আসে আর খুশিকে বলে সে যেন তামিমকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। খুশি তখন তার কথা শুনে তামিমকে ধাক্কা দিলে তামিম তখন ঢাল থেকে নিচে পড়ে যায়। দৃশ্য চলে যায় পরদিন সকালবেলা। আমরা দেখতে পাই করিম তার বন্ধুদেরকে নিয়ে খুশি এবং তামিমকে খুঁজতে বের হয়। কিছু দূর গিয়েই তারা সেই ঢালের কাছে চলে আসে। তারা তখন নিচে তামিমকে পড়ে থাকতে দেখে। এটা দেখেই তো তারা দ্রুত তামিম পর্যন্ত পৌঁছায় আর দেখতে পায় যে সে এখনো জীবিত আছে, কিন্তু অজ্ঞান অবস্থায় রয়েছে। তারা তখন তার জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করতে থাকে। তখনই হঠাৎ করে তামিমের জ্ঞান ফিরে আসে, কিন্তু অনেক অদ্ভুত আচরণ করছিল সে। দেখে মনে হচ্ছিল যে তার মধ্যে কোনো খারাপ আত্মা প্রবেশ করেছে। সে তখনই তাদের সবাইকে মারতে শুরু করে। এখানে অনেক চিৎকার চেঁচামেচি হতে থাকলে পাশেই রেস্কিউ টিম ছিল, তারা সবাই সেখানে চলে আসে। সবাই মিলে তখন তামিমকে বেঁধে চেক পয়েন্টে নিয়ে যায়। সেখানে এসে তামিম সেই সামানকে দেখে তো আরো বেশি উত্তেজিত হয়ে পড়ে আর বলতে থাকে যে সে তো তার ছেলে রহমতকে বাঁচাতে পারেনি, রহমত এখন তার কাছেই রয়েছে। সামান তখন কোনো একটা দোয়া পড়তে থাকে। এরপর তামিমকে কিছু একটা খাইয়ে দেয়। সাথে সাথে তামিমের মুখ থেকে কালো রঙের কিছু একটা বেরিয়ে আসে। সে মুহূর্তের মধ্যেই নর্মাল হয়ে যায়। জ্ঞান ফিরে আসলেই সে খুশিকে খুঁজতে শুরু করে, আর সে তখন আগের দিন রাতে তাদের সাথে কি কি হয়েছিল সেসব নিয়েও বলতে থাকে। সে জানায় যে তারা নাইমা এবং সিয়ামকে একটা দোকানে খাবার খেতে দেখেছিল। তারপরে সাদিয়া তার মায়ের কাছে হঠাৎ করে চলে যায়। সেখানে তার মা তাকে খাবার খাইয়ে দিচ্ছিল। তামিমের কাছে সেটা একেবারেই ঠিক বলে মনে হচ্ছিল না, তাই যখন সে খুশিকে নিয়ে চলে আসার চেষ্টা করে তখনই খুশি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এই বলেই সে তখন করিমের কাছে গিয়ে অনেক ক্ষমা চাইতে থাকে, কারণ সে খুশিকে প্রোটেক্ট করতে পারেনি। সালামের পর তার কাছে জিজ্ঞেস করে যে তাদের হারিয়ে যাওয়ার পর থেকে আর কত সময় পার হয়েছিল। তামিম জানায় তারা হয়তো ৩-৪ ঘন্টার জন্যই হারিয়ে গিয়েছিল, কিন্তু এই দিকে তো অলরেডি 4 দিন হয়ে গেছে। এরপর দেখা যায় তামিমকে শহরের হসপিটালে নিয়ে যাওয়া হয়। সালাম করিম এবং তার বন্ধুদের কাছে আসে তখন আর বলতে থাকে যে তামিমকে খুঁজে বের করার জন্য ধন্যবাদ, কিন্তু এভাবে তাদেরকে না জানিয়ে পাহাড়ে চলে যাওয়াটা তাদের একেবারেই ঠিক হয়নি। সে আশা করবে যে তারা আর কখনোই এরকম কাজ করবে না। করিম বলে যে সে তার ওয়াইফকে একবার হারিয়েছে, এখন তার মেয়েটাও নিখোঁজ। সে কিভাবে হাতে হাত রেখে বসে থাকবে? আর তাছাড়া সালাম তো দেখলই যে পাহাড় নর্মাল না, এর মধ্যে ভৌতিক কিছু ব্যাপার আছে। সালাম তখন তাকে জোর দিয়ে বলে যে সেই ব্যাপারে তার থেকে বেশি ভালো জানে। এর জন্যই সে করিমকে বলছে যে সে যেন আর এই পাহাড়ে না যায়। এই বলে চলে যাওয়ার পরেই করিম সেখানে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। তখন হাসান তার কাছে আসলে সে তাকে বলতে থাকে যে সে কেন যে প্রথমবার এই পাহাড়ে এসেছিল, আর সেখানে আসার পরে যদি ফয়সাল হারিয়ে না যেত তাহলে সবকিছু হয়তো অন্যরকম হতো। এখন এই ফয়সালকে তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। তো তার কথা শুনে হাসান বলতে থাকে যে সে কেন শুধু নিজেকে দোষ দিচ্ছে, তার তো পজিটিভ দিকটা ভাবা উচিত। সে যদি এই পাহাড়ে না আসতো তাহলে হয়তো সে কখনো হাসানকে বাঁচাতে পারতো না। অর্থাৎ করিমে এখানে এসে একবার হাসানকে বাঁচিয়েছিল, তাই হাসান তাকে নিজেকে এভাবে দোষারোপ করতে বারণ করতে থাকে।
কিন্তু কিছুতেই করিমের ভালো লাগছিল না। তাই সে একের পর এক সিগারেট খেতে খেতে সামনে হাঁটতে থাকে। তখনই তার আগের কথা মনে পড়ে। সে একবার এই পাহাড়ে এসে এখানের মায়া জালে ফেসে গিয়েছিল। এখানে সে তখন তার বন্ধু নাইমরের সাথে ছিল। তারা দুজন মিলে ওই অদ্ভুত মানুষের গ্রামে পৌঁছে গিয়েছিল। কিন্তু সেখানে গিয়ে যখন তাদেরকে খাবার খেতে দেওয়া হয় তখন করিম কিছু না ভেবেই খাবারটা খেয়ে নেয়। নাইমুরের কাছে সেগুলো একদমই ঠিক মনে হচ্ছিল না, এই জন্য সে খাবারটা খায় না আর করিমকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু তখন করিম ওই বৃদ্ধ লোকের কথা মতো নাইমুরকে মারতে শুরু করে দেয়। খাবার খাওয়ার মাধ্যমে সে মূলত ওই বৃদ্ধ লোকের বশে চলে এসেছিল। সে যখন এসব কথা ভাবতে থাকে তখন সে তার সামনে সেই চা দোকানের মহিলাটিকে দেখতে পায়। তাকে দেখে সে তার পিছু পিছু তাদের বাসায় চলে আসে। সে ওই মহিলা এবং তার বাবা সামানের সাথে দেখা করে। তাদেরও যেহেতু একজন ফ্যামিলি মেম্বার এই পাহাড়ে হারিয়ে গিয়েছিল, তাই সে তাদের কাছে এই ব্যাপারে তারা কিছু জানে কিনা সেটা নিয়ে জিজ্ঞেস করে। সামান তখন তাকে জানাতে থাকে যে 100 বছর আগে এই পাহাড়ে একজন শক্তিশালী সাধু এসেছিল। সে এসে ধ্যান করতে শুরু করে আর তার একটা মাত্রই নিয়ম ছিল যে সে ধ্যানে থাকা অবস্থায় কোনো খাবার খেতে পারবে না। কিন্তু একদিন যখন গ্রামের একজন এসে ভালোবেসে তার জন্য খাবার রেখে যায় তখন বৃদ্ধ সাধু লোকটি নিজের লোভ সামলে রাখতে পারে না আর ওই খাবারটা খেয়ে নেয়। আর তখনই ঘটে বিপত্তি। সে তখন একটা অশরীরী আত্মায় পরিণত হয়। ওই গ্রামের মানুষের উপর তখন তার অনেক বেশি রাগ জমে যায়। সে তখন ধীরে ধীরে ওই গ্রামের সবাইকে খাবার খাইয়ে নিজের বশে করতে শুরু করে আর এক পর্যায়ে পুরো গ্রাম খালি হয়ে যায়। এরপর থেকে যে বা যারা বাইরে থেকে এসে ওই ঝর্ণায় গোসল করে তারা সাধুর মায়া জালে ফেসে যায়। সেখানে গেলে যখন সাধু তাদেরকে খাবার খাওয়াতে সক্ষম হয় তখনই তারা সব জ্ঞান হারিয়ে ফেলে। এসব শুনে করিমেরও তখন আর বুঝতে বাকি থাকে না যে তার মেয়েও ওই মায়া জালে ফেসে গেছে। সে তখন সামানকে বলতে থাকে যে সে কিভাবে ওই গ্রাম পর্যন্ত পৌঁছাতে পারবে। সামান তখন তাকে একটা উপায় বলে দেয়। এরপর দেখানো হয় করিম শেষবারের মতো তার বন্ধুদেরকে দেখে তাদেরকে কিছু না জানিয়েই সামান এবং তার মেয়ের সাথে মিলে ওই ঝর্ণার কাছে চলে আসে। সেখানে যাওয়ার পরে সামান এবং তার মেয়ে মিলে করিমকে পানির নিচে চেপে ধরে। এভাবেই করিমও মায়াজালের দুনিয়ায় চলে যায়। এদিকে আমাদেরকে দেখানো হয় যাওয়ার আগে করিম তার একটা ডায়েরি তাদের বন্ধুদের গাড়ির উপর রেখে দিয়েছিল। তাই সকালে যখন তার বন্ধুরা ঘুম থেকে ওঠে তখন তারা ওই ডায়েরি খুঁজে পায় আর তখনই বুঝতে পারে যে করিম আবারও পাহাড়ে চলে গেছে। তারা তখনই এই ব্যাপারে সালামকে জানায়। সালাম তো এখন খুশির পাশাপাশি এবার করিমকেও খুঁজতে শুরু করে, কারণ তারও কোনো হদিস ছিল না। এদিকে দেখানো হয় করিম সেই গ্রামে ঢোকার আগে সামানের কথা মতো সেখানে একটা স্ক্রু পুঁতে দেয় আর তার চারপাশে লবণ দিয়ে ঘিরে দেয়। এর ফলে সেখানে একটা প্রোটেকশন দরজার মতো হয়ে যায়, যার জন্য ভেতর থেকে কোনো অশরীরী আত্মা এই দরজা পার করতে পারবে না। এটা করার পরেই করিম ভেতরে ঢোকে। কিছু দূর যাওয়ার পরেই সে সেই গ্রামটা খুঁজে পায় আর সেখানেই আমাদেরকে খুশিকে দেখানো হয়। সে তার মায়ের কোলের উপরেই মাথা দিয়ে শুয়েছিল। তার মা তখন তার চুল আশ্রয় দিতে থাকে। খুশি তখন বলে যে সে ছোটবেলায় তাকে এভাবেই ঘুম পাড়িয়ে দিত। এরপর সে একটু ইমোশনাল হয়ে যায় আর বলতে থাকে যে সে চলে যাওয়ার পরে তার বাবা তার থেকে অনেক দূরে চলে গিয়েছিল। তার সাথে ঠিক করে কথাও বলতো না, না তাকে আগের মতো ভালোবাসতো। সে তখন তার মাকে অনেক বেশি মিস করেছে। সাদিয়া তখন তাকে বলে যে এখন তো সে চলে এসেছে, এখন সব কিছু ঠিক হয়ে যাবে, সে যেন কোনো চিন্তা না করে। এর কিছুক্ষণ পরই করিম খেয়াল করে যে খুশি ঘুমিয়ে পড়লে সাদিয়া কিছু সময়ের জন্য অন্য কোথাও চলে যায়। এই সুযোগে করিম তাড়াতাড়ি করে খুশির কাছে যায় আর তাকে জাগিয়ে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে তাকে দেখেই তো খুশি তখনই চিৎকার করতে শুরু করে দেয়। সেই সময় করিম তার ব্যাগের মধ্যে থেকে একটা পানি বের করে আর সেটা খুশির মুখে ছিটিয়ে দেয়। এর ফলে খুশি তৎক্ষণাৎ শান্ত হয়ে যায়। আসলে এই পানিটা তাকে সামান এখানে আসার আগে দিয়েছিল আর বলেছিল যে এটা দেওয়ার মাধ্যমে খারাপ আত্মা কিছু সময়ের জন্য শান্ত হয়ে যাবে। আর এটা খাইয়ে দেওয়ার মাধ্যমে খুশি যেই খাবার খেয়ে বসে চলে গিয়েছিল সেই খাবারগুলো বেরিয়ে আসবে আর সে আবারও নর্মাল হয়ে যাবে। তাছাড়া ওই সামান এটাও বলেছিল যে এখানে শুধু দুজন মানুষের ফিরে আসার মতোই পানি রয়েছে, তাই সে যেন বুঝে শুনে এটা ব্যবহার করে। তো খুশি যখন একটু নর্মাল হয়ে যায় তখনই করিম তাকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু ততক্ষণে দেখা যায় সাদিয়া সেখানে চলে আসে আর খুশিকে সেখানে দেখতে না পেয়ে সে সবাইকে নিয়ে খুশিকে খুঁজতে শুরু করে। এদিকে খুশিরও জ্ঞান ফিরে এসেছিল। সে তখন করিমকে বলতে থাকে যে সে তার বাবা না, সে তার মায়ের কাছে যেতে চায়, তার কাছেই থাকতে চায়, সে আর কোথাও যাবে না। করিম তাকে অনেক সামলানোর চেষ্টা করে কিন্তু কোনোভাবেই সে তাকে সামলে উঠতে পারছিল না।
এক পর্যায়ে তো খুশি তার গলায় চেপে ধরে, কিন্তু করিম তখন কোনোভাবে নিজেকে ছাড়িয়ে খুশির মুখে সেই পানি দিতে সক্ষম হয়। খুশির মধ্যে থেকে তখন কালো রঙের কিছু বেরিয়ে আসে, আর এরপরই সে একেবারে নর্মাল হয়ে যায়, একদম আগের মতো। সে তো তখন তার বাবাকে চিনতে পারে আর তাকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকে আর তার কাছে ক্ষমাও চাইতে থাকে, কারণ সে তার মানা করা সত্ত্বেও এখানে চলে এসেছে। তো এরপরে তারা দুজন মিলে সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে, না হলে তো তারা ধরা পড়ে যাবে। কিন্তু পথে দেখা যায় তাদেরকে ওই খারাপ আত্মাগুলো ধরার অনেক চেষ্টা করলেও কোনোভাবে তারা তাদেরকে ছাড়িয়ে করিমের বানানো ওই দরজা পার হয়ে ঝর্ণার কাছে চলে আসে। সেখানে আসার পর করিম খুশিকে বলতে থাকে যে তাকে এখন ফিরে যেতে হবে। খুশি বলে যে তারা দুজনে মিলে একসাথে ফিরে যাবে। করিম বলে সে তার মাকে ফিরিয়ে আনার জন্য যাবে, তাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। কিন্তু খুশি এ কথা শুনে অনেক ঘাবড়ে যায় আর বলতে থাকে যে সে তো জানেও না যে ওটা আসলেই তার মা ছিল কিনা, নাকি নিতান্তই একটা মায়াজাল ছিল। তাই সে যেন এমনটা না করে, সে যেন তার সাথে চলে আসে। ওখানে যাওয়ার আর কোনো দরকার নেই, সে একা থাকতে পারবে না। করিম তখন তাকে বলে সে যেন কোনো চিন্তা না করে, সে তার মাকে ঠিকই ফিরিয়ে নিয়ে আসবে। এই বলেই সে আবারও খুশিকে ঝর্ণার পানিতে ডুবিয়ে মায়াজাল থেকে বের করে দেয়। এদিকে আমাদেরকে দেখানো হয় করিমের বন্ধুরা তখন সেই ঝর্ণার কাছে এসে করিমকে পেয়ে যায়। তারা করিমের বডি প্রোটেক্ট করতে থাকে। এদিকে তখনই ঝর্ণার পানির মধ্য থেকে খুশি বেরিয়ে আসে। উঠে এসে খুশি তার বাবার কাছে যায় আর সবাইকে বলতে থাকে যে তার বাবা তার মাকে আনার জন্য গিয়েছে, সে শীঘ্রই চলে আসবে। এরপরই করিমকে দেখানো হয় সে আবার ওই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে। এরপর সাদিয়ার কাছে চলে যায়, তাকে সে বারবার ডাকতে থাকে, কিন্তু সাদিয়া তো আর নিজের কন্ট্রোলে ছিল না। তাই সে তখন করিমকে ফলো করতে থাকে। করিম সেই সময় তাড়াতাড়ি করে দরজার অপর প্রান্তে চলে যায় আর সুযোগ বুঝে সে সাদিয়ার মাথায় সেই পানিও ছিটিয়ে দেয়। সাদিয়া তো সাথে সাথে একটু অজ্ঞান হয়ে যায়। তখনই সে তাকে পানি খাইয়ে দেয়, যার জন্য সাথে সাথে সাদিয়ার জ্ঞান ফিরে আসে। কিন্তু ততক্ষণে দেখা যায় সেই সাধু এবং অন্যান্য আত্মারা সেখানে চলে এসেছিল। সাদিয়া তখন কোনোভাবে তাদের হাত থেকে করিমকে ছাড়ায় আর এরপরই তারা দুজন ওই দরজার ওপারে চলে আসে আর সোজা চলে যায় ঝর্ণার কাছে। কিন্তু সেখানে গিয়ে করিম সাদিয়াকে বলে যে তাকে এখন একা এখান থেকে ফিরে যেতে হবে। সাদিয়া তো এটাতে একদমই রাজি হয় না। সে বলতে থাকে যে তাদের মেয়ের জীবনে তাদের দুজনেরই থাকার অনেক প্রয়োজন আছে, তাই সে যেন এমনটা না করে, তারা দুজনেই ফিরে যাবে। কিন্তু পানি তো শুধু দুজনের জন্যই ছিল। খুশি এবং সাদিয়াকে করিম সেই পানি খাইয়ে ফেলেছে, এর জন্য করিম আর এখান থেকে ফিরে যেতে পারবে না। কিন্তু সাদিয়া তো তার কোনো কথাই শোনে না আর করিমকে নিয়ে ঝর্ণার পানিতে লাফ দেয়। কিন্তু শেষ পর্যায়ে করিম তাকে ছেড়ে দেয় আর সাদিয়া তখন মায়াজাল থেকে বেরিয়ে আসতে পারে, কিন্তু করিম সেখানেই আটকে যায়। করিমের পর নিজে সেই সাধুর কাছে গিয়ে নিজেকে আত্মসমর্পণ করে দেয়। এদিকে সাদিয়া ফিরে আসলে সবাই তাকে দেখে অনেক বেশি অবাক হয়। সাদিয়া তো তখন বলতে থাকে যে তার স্বামী তাকে বাঁচানোর জন্য নিজের জীবন স্যাক্রিফাইস করেছে আর তখনই দেখা যায় করিম সেখানে মৃত্যুবরণ করে। খুশি আর সাদিয়া তখন একে অপরকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকে। মুহূর্তের মধ্যে সাদিয়ার 7 বছর পরে এভাবে আচমকা ফিরে আসার খবর চারিদিকে ছড়িয়ে যায়। সাদিয়ার কাছে মিডিয়া এই ব্যাপারে জিজ্ঞাসাবাদও করতে চায়, কিন্তু সাদিয়া এই ব্যাপারে কিছুই জানাতে রাজি হয় না। সে শুধু এটাই জানে যে এখন সে সবকিছু ভুলে গিয়ে তার মেয়ের সাথে একটা নর্মাল জীবন কাটাবে, যেটা সে এতদিন কাটাতে পারেনি। এরপর আমাদেরকে দেখানো হয় রেস্কিউ টিম যখন সেই দোকান থেকে সিয়ামের বডি কালেক্ট করেছিল, তখন তার পাশে একটা ক্যামেরা দেখতে পেয়েছিল, যেই ক্যামেরার মধ্যে সিয়ামকে যখন জোর করে খাবার খাওয়ানো হয়েছিল সেই মুহূর্তের ফুটেজ রেকর্ড হয়ে গিয়েছিল। এটা নিয়ে টিমের একজন লিডারের কাছে জিজ্ঞেস করা হয় যে তারা কি এটা মিডিয়ার কাছে দিবে, কিন্তু সে জানায় যে এই ভিডিও যেন এখনই ডিলিট করে দেওয়া হয়, এই ব্যাপারে কিছুতেই বাইরে জানাজানি হলে চলবে না। এভাবে এই পাহাড়ের সত্যি সবার থেকে লুকিয়ে রাখা হয়েছিল এতদিন। এরপর আমাদেরকে 1 বছর পরের দৃশ্য দেখানো হয়। আজ হলো খুশির 18তম জন্মদিন। সে তার মা, তার বয়ফ্রেন্ড এবং তার বাবার 3 জন বন্ধুকে নিয়ে আবারও পাহাড়ে হাইকিং করার জন্য যায়, যেমনটা তার বাবা তাকে প্রমিস করেছিল। কিন্তু সে তো সেই প্রমিসটা রাখতে পারেনি, তবে তার বদলে তার মা এবং তার বাবার বন্ধুরা প্রমিস পূরণ করেছে। এরপর দেখানো হয় যে পাহাড়ে গিয়ে তারা সবাই মিলে খুশির জন্মদিন সেলিব্রেট করে। এরপরে খুশি তার বাবার রেখে যাওয়া সেই ডায়েরিতে লেখা শেষ কথাগুলো পড়তে থাকে। তার বাবা তার কাছে এতগুলো বছর তার সাথে ভালো আচরণ না করার জন্য ক্ষমা চায়, আর সাদিয়ার কাছেও তার মেয়ের ঠিক করে খেয়াল না রাখার জন্য ক্ষমা চায়। তার বন্ধুদেরকে সবসময় তার পাশে থাকার জন্য ধন্যবাদ জানায়, আর সে তামিমকেও সবসময় তার মেয়েকে প্রোটেক্ট করার জন্য ধন্যবাদ জানায়।
আর শেষমেশ বলে যে সে হয়তো তাদের সামনে কখনো যেতে পারবে না, কিন্তু তারা যেন সবসময় একটা কথা মনে রাখে যে করিম সবসময় তাদের আশেপাশেই রয়েছে। তখন আমরা দেখতে পাই সেখানে করিমের আত্মা এসে খুশি এবং সাদিয়ার ঘাড়ের উপর হাত রাখে, আর এরপরই সেখান থেকে সে শূন্যে মিলিয়ে যায়। আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়। এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।